নতুন বলতে এই অধ্যায়ে আমরা আলোর আরেকটা বৈশিষ্ট্য সম্পর্কে পড়ব। ওকে, তো 7 আমরা পড়ছিলাম আলোর প্রতিফলন। তার মানে হচ্ছে আলো কোনো একটা জায়গায় যদি গিয়ে পড়ে সেটা আবার বাউন্স করে, আবার ওই মাধ্যমে ফেরত আসে। মনে করো আয়নার মধ্যে আলো গিয়ে পড়লো, টর্চ মারলা, তা আয়না থেকে আবার টর্চ ফিরে আসবে। এই ঘটনাটা হচ্ছে প্রতিফলন। আজকে আমরা নতুন একটা জিনিস পড়বো। তোমাদের বইতে এই ছবিটা দেয়া আছে, আমি যেটা দিয়েছি এটা 11.1-এ যে ছবিটা, সেটা 109 পৃষ্ঠায়। দেখো, তোমার কাছে যদি একটা পেন্সিল থাকে, এই পেন্সিলটাকে যদি তোমার কাঁচের মগের মধ্যে রাখো, পানি ছাড়া তুমি দেখবা পেন্সিলটা সোজা, কিন্তু যখন পানি ঢেলে দেখবা, আজকে দেখবা, অবশ্যই দেখবা, তখন দেখবা যে স্কেল এই পেন্সিলটা এরকম বাঁকা হয়ে গেছে। নিশ্চিত করে তুমি দেখতে পাবা, এরকম যে কেউ দেখতে পাবে। পানি ছাড়া দেখবা সোজা, দেখবা পানি দিয়ে দেখবা বাঁকা হয়ে যাবে। আসলে তো পেন্সিলটা বাঁকা না, পেন্সিলটা তো সোজা, তাই না? পেন্সিলটা যদি আবার বের করো দেখবা যে পেন্সিলটা সোজাই আছে, আগের মতো আছে। ওকে, এর কারণটাই আমরা আপাতত এই অধ্যায়ে আলোচনা করব। বলতো যে ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, একটা ভিডিও, জিআইএফ ইমেজ বলা যায়, এটা কি আগের পড়ার সাথে পরিচিত? আগের 7-এ যে পড়ছিলাম ওর সাথে পরিচিত নাকি অপরিচিত? 7-এ যে আলোর প্রতিফলন পড়ছিলাম তার সাথে পরিচিত না? একই রকম না? উপরের বেলুন থেকে আলো এসে পানিতে পড়ছে, জি আবার স্যার। পানির থেকে ফেরত আসছে, এটা হচ্ছে আলোর প্রতিফলন। ডান পাশে যেটা দেখতেছি এটা হচ্ছে আলোর প্রতিফলন, কিন্তু বাম পাশে যেটা দেখতেছি এটা কিন্তু পানির উপর থেকে ফেরত আসতেছে না, পানির ভেতর থেকে আলো আসতেছে। মানে অন্য একটা জায়গায় আলো ঢুকে যাবে, আলো বাতাস থেকে পানির মধ্যে ঢুকে যাবে, অথবা পানির থেকে বাতাসের মধ্যে আসবে। এই গ্লাসের মধ্যে আমার পেন্সিলটা আছে, পেন্সিলের কালার আছে, রং আছে, ওই আলোটা প্রথমে পানির মধ্যে ঢুকতেছে, তারপরে গ্লাসের চারপাশে আছে হলো বাতাস, বাতাসের মধ্যে দিয়ে আমার চোখে আসতেছে। তার মানে হচ্ছে আলো এখানে দুইটা মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে বাতাস। মাঝখানে অবশ্য কাঁচও আছে, কাঁচটাকে আমরা আপাতত নেগলেক্ট করতেছি, তিনটা দিলে একটু হিসাব কঠিন হয়ে যায়, মানে কাজটাকে খুব সূক্ষ্ম মনে করতেছি। আর ডান পাশে যে পানির ক্ষেত্রে যেটা দেখতেছি, এটা হচ্ছে পানির ভেতরে ঢুকতেছে না, এটা পানির উপরে এই বেলুনগুলো থেকে আলো পড়ে আমার চোখে আসতেছে। আমরা যে আয়না ব্যবহার করি, আয়নার ক্ষেত্রে ডান পাশের ঘটনাটা ঘটে। আমরা দৈনন্দিন জীবনে আলোর প্রতিফলনটাকে বেশি ব্যবহার করি। বাম পাশে যে ঘটনাটা, এটাকেও আমরা ব্যবহার করি। আমাদের যে চশমাগুলো আছে, বা আমরা যে ক্যামেরা ব্যবহার করি, বা আমাদের চোখ, তোমাদের প্রথম পৃষ্ঠায় যে ছবিটা আছে, প্রথম পৃষ্ঠা বলতে 108 পৃষ্ঠায় যে ছবিটা আছে, ওইটাও যে আমাদের যে চোখ, এটাও এই বাম পাশের যে আলোর ঘটনাটা সেটাকে মেনেই চলে। এই যে বাঁকা দেখতেছি, বাঁকা দেখার কারণ কি? বাঁকা দেখার কারণ হচ্ছে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে যায়, বাতাসও স্বচ্ছ মাধ্যম, পানিও স্বচ্ছ মাধ্যম। তা আলো যখন এই পানির থেকে বাতাসে আসছে, তখন আলোটাই বেঁকে গেছে, আমার পেন্সিলটা বাঁকা হয় নাই। তা আলো যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায়, তখন সে বেঁকে যায় বা দিক পরিবর্তন করে। এটাকেই বলে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের সংখ্যাটা তোমরা লিখে ফেলবা, যে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তনের ঘটনা ঘটে। আমি বলতেছি, তোমরা লিখো, আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তনের ঘটনা ঘটে।
আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তনের ঘটনা ঘটে, একে আলোর প্রতিসরণ বলে। প্রতিসরণ, আলোর প্রতিসরণ বলে। তো আমরা একটু আগাই, সংজ্ঞাটা জিজ্ঞাসা করবো ক্লাসের শেষে। এই যে আলোক রশ্মির দিক পরিবর্তন বলতেছি আমরা, এই দিক পরিবর্তন একটা নিয়ম মেনে চলে, মানে রুলস মেনটেন করে। মানে কোশ্চেনটা হইতে পারে যে কোন দিকে বাঁকবে, ডান দিকে না বাম দিকে না উপরের দিকে না নিচের দিকে। কোশ্চেন যদি করো, ওই কোশ্চেনের অ্যান্সারটা আমরা আজকেই পেয়ে যাব। ওকে, আমার ভিডিওগুলো দেখাতে পারতেছি না আমি। আলোর প্রতিসরণ কাকে বলে লিখে কিছুক্ষণ আগে বলে দিছি। আমি এখন দুইজনকে অন্তত জিজ্ঞাসা করবো আলোর প্রতিসরণ কাকে বলে। সে যদি বলো আলোর প্রতিসরণ কাকে বলে। সে যদি হারিয়ে গেছে। আনিকা বলো। আনিকা মনিকা এখন দুই ডিভাইস থেকে জয়েন করে, ভালো তো। আচ্ছা, তোমাদের মধ্যে থেকে কে বলতে পারবে সেই বলো, আলোর প্রতিসরণ কাকে বলে। কাউকে না কাউকে তো বলতেই হবে। হ্যাঁ বলো। আলোক রশ্মি। স্যার আমি বলি। হ্যাঁ ঐশী বলো। যে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন এটি তার গতিপথের দিক পরিবর্তন করে। আলোক রশ্মির এই দিক পরিবর্তনই হলো আলোর প্রতিসরণ। আচ্ছা, মানে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন দিক পরিবর্তন করে। এই দিক পরিবর্তনের ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিসরণ। ওকে, এখন এটা যদি আমরা এই ঘটনাটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কিছু জিনিসপত্র লাগবে, আর হচ্ছে এক্সপেরিমেন্টটা করে দেখতে হবে। তো এক্সপেরিমেন্টটা করে দেখি যে কিভাবে এই ঘটনাটা ঘটে বা কোথায় ঘটে। তারপরে নিয়মটা, যে নিয়মটা কথা বলতেছিলাম, ওই নিয়মটা আমরা লিখে ফেলবো। তা আমাদের যেটা লাগবে, যে আমাদের লাগবে একটা ড্রয়িং বোর্ড। আচ্ছা, মানে যেখানে ড্র করা যাবে আর কি। তো এখানে সাদা কাগজ আটকায় দিব, একটা সাদা কাগজ আটকায় দিয়ে একটা কাঁচ ফলক নিব, কাচের বার নিব, একটা কাঁচ টুকরা নিব। তো আমরা এক পাশ থেকে এটা মনে করো কাঁচের টুকরাটা নিলাম, আর এই পাশ থেকে আলো পাঠালাম, উপর থেকে আলো পাঠালাম। উপরে আছে বাতাস, মাঝখানে আছে কাঁচ, এই পাশে আবার বাতাস আছে। উপরে বাতাস, এটা হচ্ছে কাঁচের একটা টুকরা, আর নিচে বাতাস আছে। তো কাঁচ টুকরাটাকে এরকম করে আমরা কোন একটা বোর্ডের মধ্যে বা কাগজের মধ্যে রাখলাম। এখন একটা টর্চ বা একটা লেজার মনে করো এদিকে মারতেছি, এই লালটা মনে করো একটা লেজার। তো আমরা কি করব, লেজার যখন এই কাঁচের মধ্যে এসে পড়বে, লেজারের আলোটা যখন কাঁচের মধ্যে এসে পড়বে, তখন আমরা দেখব যে আলোটা সোজা না গিয়ে একটু ডান দিকে বেঁকে গেছে। খেয়াল করো। স্যার হ্যাঁ স্যার আমার এই যে আলোর প্রতিসরণ কাকে বলে এটা আমি নেটওয়ার্কের জন্য শুনতে পারিনি, উত্তরটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ একটু বলেন স্যার। হ্যাঁ, আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে তারপর স্যার অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় তারপর স্যার দিক পরিবর্তন করে। তা আলোর এই ঘটনাটাকেই বলে আলোর প্রতিসরণ। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে মনে করো এই লালটা হচ্ছে আমাদের লেজার। হ্যাঁ,
তুমি একটা এই একটা গ্লাস মানে কাচের একটা টুকরা নিছো, কাচের টুকরার মধ্যে যদি তুমি লেজারটাকে এরকম করে একটু বাঁকা করে মারো, তাহলে দেখবা যে এই সোজা না গিয়ে একটু বেঁকে গেছে। দেখো একটু বেঁকে গেছে, ডান দিকে একটু বেঁকে গেছে। তো আবার কি হবে, কাছ থেকে যখন বের হবে তখন দেখো বাম দিকে বেঁকে গেছে। এই যে এই পথ বরাবর যাওয়ার কথা ছিল না, যদি সোজা যাইতো, সোজা যাইলে এই পথ বরাবর যাইতো, এবার দেখো বাম দিকে বেঁকে গেছে। এই ঘটনাটা সবসময় ঘটবে যখন আলো বাতাস থেকে কাছে যাবে, তখন ডান দিকে বেঁকে যাবে, আবার যখন কাছ থেকে বাতাসে যাবে তখন বাম দিকে বেঁকে যাবে। এটা নিশ্চিত, সব সময় 100%, প্রতি ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। তো এটা আমরা নিজেরা ইচ্ছা করলে দেখতে পাবো। এই যে ঘটনাটা ঘটলো, এটা সব সময় আলো মেনে চলবে। এটা হচ্ছে আলোর প্রতিসরণের নিয়ম, তোমাদের পার্ট 2-তে আছে 110 পৃষ্ঠায়। আলোর প্রতিসরণের নিয়ম হচ্ছে এটা। কি নিয়মটা আমরা দেখলাম, একটু কাগজে কলমে দেখি। আচ্ছা, মনে করো আমাদের আয়তাকার কাঁচ ফলক আছে, লাইটটা এসে পড়লো, লাইটটা এসে পড়লো, ওইখানে আমরা একটা লম্ব আঁকবো, কাঁচ ফলকের উপরে একটা 90 ডিগ্রি আঁকবো, এটার নাম হচ্ছে অভিলম্ব। আলো যেখানে এসে পড়বে ওইখানে একটা লম্ব এঁকে নিব, এই ফলকটার উপরে লম্ব আঁকবো, এই রশ্মির উপরে লম্ব আঁকবো না, ফলকটার উপরে 90 ডিগ্রি আঁকবো, এটার নাম হচ্ছে অভিলম্ব। আলোক রশ্মি আর অভিলম্বের মধ্যে একটা কোণ তৈরি হবে, এই কোণটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। এই কোণের নাম হচ্ছে আপতন কোণ। তোমাদের বইতে এক্সপেরিমেন্টটা সুন্দর করে দেওয়া আছে, এটা হচ্ছে চিত্র 11.2। তাহলে আলো যদি এইভাবে একটা কোণ করে পড়ে, তো এখন আলো যখন এই কাচের ভেতর দিয়ে ঢুকে যাবে, আমরা জানি, এবার কি করবে, দিক পরিবর্তন করবে, এই সোজা না গিয়ে, সোজাসুজি না গিয়ে একটু ডানে বেঁকে যাবে, অভিলম্বের দিকে বেঁকে যাবে, অভিলম্বের দিকে বেঁকে যাবে। এখন আর ডান বাম বলবো না, কোন দিক সেটা বলবো অভিলম্বের দিকে। তাহলে কি, আলো যাচ্ছিল যাচ্ছিল, যখন কাচের মধ্যে ঢুকলো তখন অভিলম্বের দিকে কিছুটা বেঁকে গেল। এই যে আবার নিচে একটা কোণ তৈরি করছে অভিলম্বের সাথে, এটার একটা নাম দিব, সেটা হচ্ছে আর। যে কোণে আসছিল সেটা আই, যে কোণে চলে গেছে সেটা হচ্ছে আর। তো আই কোণের চাইতে আর কোণ অবশ্যই ছোট, দেখতেই বোঝা যাচ্ছে। আর কোণের একটা নাম আছে, সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। প্রতিসরণের ইংরেজি হচ্ছে রিফ্রেকশন, ওইখান থেকে আর আসছে। তো যাই হোক, তো এরকম একটা আপতন কোণ তৈরি হবে, এরকম একটা প্রতিসরণ কোণ তৈরি হবে। কখন কোণটা তৈরি হবে, কখন কোণটা বড় হবে তোমরা বুঝে যাবা। যখন হালকা থেকে বাতাস থেকে কাছে যাবে তখন দ্বিতীয় কোণটা ছোট হবে, প্রতিসরণ কোণটা ছোট হবে, এটা তোমরা বুঝে গেছো। তাহলে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, হালকা বলতে বাতাস, ঘন বলতে কাঁচ, তো তখন প্রতিসরণ কোণটা ছোট হয়, বা প্রতিসরিত যে রশ্মিটা, ভেতরে যে রশ্মিটা গেছে এটার নাম হচ্ছে প্রতিসরিত রশ্মি। এই প্রতিসরিত রশ্মিটা অভিলম্বের কাছে চলে আসে, অভিলম্বের কাছে চলে আসে। আর যে রশ্মিটা আসছিল সেটার নাম হচ্ছে আপতিত রশ্মি, তোমরা জানো এটা। এই ঘটনাটা আবার যদি আমরা নিচের দিকে খেয়াল করি, নিচে দেখো, এবার কি হচ্ছে, কাছ থেকে এবার বাতাসে যাবে, তাহলে উল্টা ঘটনা ঘটবে। দেখো এবার এই কাঁচের এই নিচের যে তলটা আছে, এই তলের উপরে আমরা আরেকটা অভিলম্ব আঁকলাম, এই যে এটা হচ্ছে অভিলম্ব, নিচের তলে অভিলম্ব। এবার আপতন কোণ তাহলে কোনটা, এইটা হচ্ছে এবার আপতন কোণ, এখানে আপতন কোণ হচ্ছে এটা, আর প্রতিসরণ কোণ হচ্ছে নিচেরটা। এবার দেখো আলোটা একটু দূরে সরে গেছে, আলোটা একটু দূরে সরে গেছে, অভিলম্ব থেকে দূরে সরে গেছে। এটাই হচ্ছে নিয়ম, যখন ঘন মাধ্যম থেকে কাঁচ থেকে বাতাসে যাবে তখন আলোটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এই ঘটনাটা মূলত আজকের পড়া, যে যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন আলোক রশ্মি দূরে সরে যাবে, তার মানে প্রতিসরণ কোণটা বড় হবে, আপতন কোণের চাইতে প্রতিসরণ কোণ বড় হবে। আজকের পড়া কিন্তু এটাই, যে কখন বড় হবে কোণ, কখন ছোট হবে, আপতন কোণ কখন বড় হবে, আর প্রতিসরণ কোণ কখন বড় হবে। এটা যদি শিখে যাও আজকে, শেষ তোমার কাজ এটুকু।
আমি তোমাকে একটু জিজ্ঞাসা করি, উপরেরটা মনে করো যেখানে আমি পয়েন্টারটা রাখছি, এইখানের ক্ষেত্রে আপতন কোণ বড় হবে নাকি প্রতিসরণ কোণ বড় হবে? সাইলেন্ট থাকলে বুঝবো কিভাবে? স্যার প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ ছোট হবে না, আরটা তো ছোট হয়ে যাবে, আপতন কোণ তো বড় হবে। যেহেতু ঘন মাধ্যমের দিকে আসবে, ঘন মাধ্যমে ছোট কোণ তৈরি হয়, এটা মনে রাখো। ঘন মাধ্যমে ছোট কোণ তৈরি হয় আর হালকা মাধ্যমে বড় কোণ তৈরি হয়। তো নিচের যে আবার প্রতিসরণটা ঘটবে, নিচে আবার বাঁকা হবে আলোটা, তো এইখানের ক্ষেত্রে আপতন কোণ বড় হবে নাকি প্রতিসরণ কোণ বড় হবে? কে বলবে? আনিকা বলবে না মনিকা বলবে নাকি অর্নি বলবে? অর্নি বলো। না বললে কিভাবে হবে? আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি যে যদি হালকা মাধ্যমে থাকে, মানে বাতাসের মধ্যে থাকে, তো তাহলে যে কোণটা বাতাসের মধ্যে যে কোণটা সেটা অবশ্যই বড় হবে। তো বাতাসের মধ্যে যদি আপতন কোণ তৈরি হয় তাহলে সেটা বড়। বাতাসের মধ্যে যদি প্রতিসরণ কোণ তৈরি হয় তাহলে সেটাও বড়। দ্বিতীয় কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ, প্রথম কোণটা হচ্ছে আপতন কোণ। ওকে, এবার আমাদের জন্য আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা ছোট হয় কখন? আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে কি ঘটে? প্রথম প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো তো দেখি। আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা ছোট হয় কখন? ঘন থেকে হালকাতে গেলে নাকি হালকা থেকে ঘনতে গেলে? স্যার ঘন থেকে হালকাতে গেলে। আচ্ছা, ঘন থেকে হালকাতে গেলে। ওকে, থ্যাংক ইউ। আমাদের নতুন ছাত্রীরা আগায় যাচ্ছে, ভালো। আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে কি ঘটবে? দ্বিতীয় প্রশ্নটার উত্তর কি হবে? স্যার আপতন কোণ থেকে প্রতিসরণ ঘটবে। আচ্ছা, যদি হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে প্রতিসরণ কোণ, মানে হালকাতে কোনটা বড় হবে এটা আমরা জানি, একটা মনে রাখো তাহলে হবে। আচ্ছা, আলো যদি এরকম করে বায়ু থেকে কাঁচের মধ্যে প্রবেশ করে তাহলে এরকম করে বেঁকে যাবে। মনে করে যে গোল্লা গুলে আলো, আলোর টুকরা, তাহলে অভিলম্বের দিকে এভাবে বেঁকে যাবে। ওকে, এভাবে আমরা ছবিটা আঁকতে পারবো আলোর প্রতিসরণের ক্ষেত্রে। তো আমাদের এখানে কিছু সূত্র টুত্র দেখানোর চেষ্টা করছে, সূত্র আমাদের দরকার নাই। তাপতিত রশ্মি যেটা আসে মাধ্যমের দিকে, যে রশ্মিটা আসে সেটাকে বলে আপতিত রশ্মি, আর মাধ্যম থেকে যে রশ্মিটা বের হয়ে যায় সেটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। নামগুলো একটু মনে রাখবা, যে রশ্মিটা আমাদেরকে আপদে ফেলতেছে সেটা হচ্ছে আপতিত রশ্মি, যে রশ্মিটা বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। ওকে, তাহলে আমরা নিশ্চিত করে বলে দিতে পারি যেহেতু আমাদের আলোটা দূরে সরে যাচ্ছে তাহলে উপরেরটা ঘন মাধ্যম, নিচেরটা হালকা মাধ্যম, তাই না?
উপরের মাধ্যমটা ঘন, নিচেরটা হালকা। যদি উল্টা হইতো তাহলে আমরা নিশ্চিত হইতাম যে নিচেরটা ঘন, উপরেরটা হালকা। ওকে, এবার এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তুমি কি করবা, প্রতিসরণের চিত্র এঁকে আনবা, তোমাদের গ্রুপে দেখাবা যে আলোক রশ্মি যদি এরকম হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে প্রবেশ করে বা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে প্রবেশ করে, তাহলে প্রতিসরণ কোণ কিরকম হবে, এটা ছবি একটা আনবা, কয়েকটা ছবি আঁকবা, 1 পৃষ্ঠা জুড়ে ছবি আঁকবা, ওটা আমাকে ক্লাসের মধ্যে দেখাবো। ওকে, আচ্ছা তাহলে প্রতিসরণের জন্য আমরা কি কি দেখি, যে আমাদের পেন্সিলটা বেঁকে গেছে, আসলে পেন্সিলটা বাঁকে নাই, কি ঘটনা ঘটছে, কি ঘটনার কারণে আমরা পেন্সিলটাকে বাঁকা দেখি,